সকালের জুম ক্লাসে শুভেচ্ছা জানাচ্ছি। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আজকে তোমাদের সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। যারা সেকেন্ড ইয়ারে আছো বা পরীক্ষার্থী, তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি দিব। তোমরা ইতিমধ্যেই দেখেছো দ্বিতীয় পত্র নিয়ে সেকেন্ড অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে সমাজবিজ্ঞানের। সেটা করেছে দ্বিতীয় পত্রের উপরে। এর কোড নাম্বার হচ্ছে 118। তোমরা যখন প্রথম অ্যাসাইনমেন্ট দিয়েছিলে সেখানে কিছু তোমাদের ভুল ছিল। তোমরা অনেকেই শিরোনাম যে কি লিখতে হবে কোন কলাম থেকে এটাই তোমরা বুঝতে পারোনি। তোমাদের যে অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে সেখানে দেখবে দ্বিতীয় কলামের ঘরে অ্যাসাইনমেন্ট আছে। সেখানে যতটুকু লিখেছে ঠিক ততটুকুই তোমরা দিবে। শর্ট করার দরকার নাই, যেহেতু বড় স্পেস আছে, দরকার হলে দ্বিতীয় লাইনে থেকেও তুমি লিখতে পারবে। আমাদের দ্বিতীয় পত্রের যে অ্যাসাইনমেন্টের শিরোনাম ছিল বাংলাদেশে সমাজ বিজ্ঞান চর্চার পটভূমি, পাঠের প্রয়োজনীয়তা ও বিকাশ, তিনটা নিয়েই শিরোনাম করা হয়েছে। এই অধ্যায় যতটুকু ছিল সব নিয়েই এটা শিরোনাম প্রকাশিত হয়েছে। তাই তোমরা যতটুকু তুমি অ্যাসাইনমেন্টে পেয়েছো শিরোনাম ঠিক ততটুকুই লিখবে। এর শর্টকাট করার দরকার নেই, হুবহু যা আছে তাই দিবে, বাংলায় দিবে। আর অ্যাসাইনমেন্টের নাম্বার ইংরেজিতে দিবে। আমি যদি দেখি যে তোমরা বোথ পেজে লিখেছো তাহলে তোমাদেরকে আমরা ফেরত দেব এবং এটা আবার করে নিয়ে আসতে হবে। আর ফ্রন্ট কভার পেজের নাম, পিতার নাম, মাতার নাম সব কিন্তু ক্যাপিটাল লেখা, এটা কিন্তু ওখানে বলাই আছে। ঢাকা বোর্ড এগুলো কিন্তু বলা আছে, সেভাবে তোমরা লিখবে এবং বোথ পেজে লিখবে না। কারো যদি দেখি বোথ পেজে, আমি সাথে সাথে কিন্তু এটা আমি ফেরত পাঠাবো, ওটা তোমাদের কাছে আমি গ্রহণ করব না। তাই এটা মাথায় রাখবো যে বোথ পেজে করা যাবে না, এক পেজে করতে হবে। এবং A4 সাইজ সবারই একই সাইজে করলে দেখতে সুন্দর লাগে। কেউ একটা লম্বা পেজে দিলে, কেউ শর্ট পেজে দিলে, তা না, সবারটাই A4 সাইজে হলে ভালো হয়। আর কোন নীল কালি, সবুজ কালি এগুলো ব্যবহার করা যাবে না, একমাত্র কালো কালি ব্যবহার করবে। প্রশ্নে এবার সেকেন্ড পত্রের প্রশ্ন দাঁড় করানো হয়েছে তিনটার নির্দেশকের ভিত্তিতে, ক, খ, গ। দেখো তোমরা ক, খ, গ এই তিনটা নির্দেশকের ভিত্তিতে তোমাদের শিরোনাম নয়, এই সমাজ বিজ্ঞানের বিষয়বস্তু ধরা হয়েছে তিনটার উপরে, ক, খ, গ। তাহলে তোমরা অনেকেই দেখেছি যে ক নং প্রশ্নের উত্তর, খ নং প্রশ্নের উত্তর, গ নং প্রশ্নের উত্তর, এভাবে না। তোমাকে একে বা কতে যা বলা হয়েছে সামনে ক লিখে উত্তর শুরু করে দেবে। ক নং প্রশ্ন এভাবে না, আবার খ লিখে তুমি উত্তর লেখা শুরু করবে, তার শেষ হয়ে যাবে তখন আবার গ লিখে লেখা শুরু করে দেবে। অথবা তোমরা যদি ক, খ, গ নাও দাও, স্টার চিহ্ন দিয়েও লিখতে পারো। এটাই আমরা বুঝে নেব কোনটা কতে এসেছে, কোনটা খতে এসেছে, কোনটা গতে এসেছে। কখনই ক নং প্রশ্নের উত্তর, খ নং প্রশ্নের উত্তর, গ নং এভাবে লিখবে না। এখানে প্রশ্ন চাওয়া হয়নি, সৃজনশীল কোনো প্রশ্ন না, তবে লেখার ভিতরে সৃজনশীলতার মনোভাব থাকতে হবে। আরেকটি কথা, বন্ধুদের দেখে লেখা যাবে না। আবার অ্যাসাইনমেন্ট তোমার সহজতেই লিখতে হবে, এটা অন্য কেউ লিখে দিলে বাতিল হয়ে যাবে। তোমার লেখা তোমাকেই লিখতে হবে। কেউ তোমার অ্যাসাইনমেন্ট বাড়ির কোনো সদস্য লিখে দেবে, তার সাথে অমিল থাকবে হাতের লেখায়, সেটা কিন্তু সহজেই বোঝা যাবে। তোমরা পড়েছো, তোমাদের সেই লেখার কপি তো আমাদের কাছে আছে।
তাই এটা সহজে লিখতে হবে। কোনো বন্ধুদের কাছ থেকে শেয়ার করে বা কপি করে ও কি লিখছে ওটা দেখে দেখে হুবহু দেখে দেখে তা না, ইন্টারনেটে উত্তর দেখে দেখে তা না, তুমি তোমার পাঠ্য বই থেকে যা বুঝেছো সেই অনুযায়ী তুমি তোমার অ্যাসাইনমেন্টে উপস্থাপন করবে। বেশি বড় করে লিখলে বড় নাম্বার তা না, প্রশ্ন বুঝে বা নির্দেশক বুঝে উত্তর দিবে, বেশি লেখার কোনো প্রয়োজনীয়তা নাই, তোমরা ওই নির্দেশক বুঝে উত্তর দিবে। আগামীকাল দ্বিতীয় অ্যাসাইনমেন্ট সমাজ বিজ্ঞানের দেওয়া ডেট রয়েছে জমা দেওয়ার। তাই যদি কোনো ছাত্র বা ছাত্রীর যদি দেখি যে বোধ পেজে লিখেছো বিভিন্ন কালি ব্যবহার করেছো, তাহলে কিন্তু ফেরত পাঠানো হবে। আর তোমরা তো অনলাইনে খুব একটা আসো না, তোমরা নির্দেশনা শুনবে কিভাবে? কত যে গুরুত্বপূর্ণ তথ্য, যে আগের অ্যাসাইনমেন্টে কত ভুল ত্রুটি হয়েছে সেগুলো সংশোধনের জন্য তো তোমাদের টিচারের কথা শুনতে হবে মনোযোগ সহকারে। আরেকটি কথা, কভার পেজে অনেক সময় লেখা আছে নমুনা কপি, এটা সহকারী তোমরা প্রিন্ট করেছো, এটা প্রিন্ট করা যাবে না, নমুনা কপিটা বাদ দিয়ে প্রিন্ট করতে হবে, নমুনা কপি থাকা যাবে না। আর কভার পেজ কখনো কাটা ছিঁড়া ওভার রাইটিং করবে না, ফ্রেশ রাখবে। কভার পেজটা তোমার প্রথমেই তোমার অ্যাসাইনমেন্টের সৌন্দর্যের একটা ধরন, কভার পেজ দেখে এক ধরনের মনোভাব হবে শিক্ষকের, পরিষ্কার পরিচ্ছন্ন, কাটা ছাড়া বেশি করবে না। তাই আমি কি কি কথাগুলি বললাম, যে বোথ পেজে লেখা যাবে না, তোমরা এক পেজই লিখবে, A4 সাইজে লিখবে, কালো কালি ব্যবহার করবে, কোনো অন্য কোনো কালি নয়। আর তোমরা যদি মার্জিন করতে চাও তাহলে তোমরা কালো কালি অথবা কালো কালারের পেন্সিল দিয়ে তোমরা মার্জিন করতে পারো, মার্জিন করতে পারো। তাই অনেক গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে বললাম। তাই এই কথাগুলো তুমি বন্ধুদের শেয়ার করতে পারো, যে কি কি নির্দেশনাটা বলা হয়েছে, যে কি করা যাবে না, কোনগুলো করা যাবে সেগুলো। আর তুমি তোমার মতো করে লিখবে, বন্ধুরা 4-5 জন মিলে ইউটিউব থেকে দেখে লিখবে না, আমরা কিন্তু সেটা বোঝা যায় কে ইউটিউব থেকে লিখেছো আর কে পাঠ্য বই থেকে নিজের মতো উপস্থাপন, সেগুলি বোঝা যায়। যদি হুবাহুব ইউটিউব থেকে আসে, ওঠার জমা দিয়েও কোনো লাভ হবে না, খাতা দেখলেই তো বোঝা যাবে, সঙ্গে সঙ্গে ওটা বাতিল হবে, পরে তোমাকে জানানো হবে যে বাতিল, তুমি আবার করে নিয়ে আসো। আর অ্যাসাইনমেন্ট যে ডেটে প্রতিষ্ঠান থেকে বলা হয় ঠিক সেই মতোই দিবে, সেই ডেটেই দিতে হবে। এটা বোর্ডের ব্যাপার, এটা কলেজ থেকে বলেনি, তাই যে সময় মতো দিতে পারবে না তার ওটা অ্যাবসেন্ট থেকে যাবে, সে ওই সাবজেক্টে অ্যাসাইনমেন্ট জমা দেয়নি। তাই সময় মতো অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে 10টা থেকে 12টার ভিতরে। এখন আসি তোমাদের অ্যাসাইনমেন্ট হয়েছে সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় নিয়ে, সেই অধ্যায় নিয়ে কিছু আলোচনা করব। তোমরা অলরেডি এটা অনেক আগেই শেষ হয়ে গেছে, তোমরা পুনরালোচনাও শুনেছো, তারপর তোমাদের আবার বলছি, তোমাদের সুবিধার্থে আমি আবারও রিপিট করছি। এই অধ্যায়টা হচ্ছে বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার বিকাশ। এখানে আমরা প্রথমেই আলোচনা করব বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার পটভূমি। তোমরা যখন বাংলায় লেখো তার সাথে সাথে ইংরেজি লেখার কোনো দরকার নেই, ওইটারই তোমার ইংরেজি ভাষ্য, যে কোনো একটাতেই লেখো। আমি এর আগে দেখেছি যে সংজ্ঞা লিখেছো তার সাথে আবার ইংলিশে ওই সংজ্ঞাটা ট্রান্সলেট করেছো, দরকার নেই তো কোনো একটা, ওইটারই তো ইংরেজি অনুবাদ, তাই না? ইংরেজি থেকে ইংরেজি ভার্সনই তো ওইটা, বাংলাটায় থেকে সংজ্ঞাটা থেকেই তো ইংরেজিতে করেছে, আর ইংলিশটা থেকেই বাংলাতে অনুবাদ করে প্রকাশিত হয়েছে, তাই যে কোনো একটি লিখবে। আচ্ছা, আমরা আসছি বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার পটভূমি। যেহেতু পটভূমি ব্যাকগ্রাউন্ড ইংরেজিতে বলে, তাহলে এটা একটু পিছনের দিকেই ফিরে তাকাতে হবে। তাই আলোচনা করার পূর্বে সমাজবিজ্ঞান চর্চার পটভূমি আলোচনার পূর্বে আমাদের জানতে হবে এই উপমহাদেশের সমাজ সম্পর্কিত আলোচনা সম্পর্কে।
এই সমাজ সম্পর্কে চিন্তা ভাবনা এটা কিন্তু অনেক আদি কাল থেকেই আছে। মানুষের এই ধারণাটা অতি প্রাচীন কাল থেকেই আছে যে সমাজ সম্পর্কে একটি ধারণা দিতে হবে, এটা আদি কালের মতোই প্রাচীন একটি ধারণা। যেমন আমরা দেখেছি পাশ্চাত্যের সক্রেটিস, প্লেটো, এরিস্টটল প্রমুখ মনীষীগণ সমাজ সম্পর্কে চিন্তা ভাবনা করতে, এই সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতবাদ এবং তত্ত্ব ও বহু উল্লেখযোগ্য গ্রন্থ রচনা করেছেন। এরপর ভারতবর্ষ সমাজ বিষয়ক অনেক লেখা ছিল, কিন্তু সেটা কোনো বিজ্ঞান ভিত্তিক থেকে কোনো গ্রন্থ লেখা হয়নি, বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে কোনো গ্রন্থ লেখা দেখা যায়নি। যে দু একজন ভারতীয় চিন্তাবিদ সমাজ সম্পর্কে আলোচনা করেন তাদের মধ্যে কৌটিল্য একজন। কৌটিল্যের গ্রন্থের নাম অর্থশাস্ত্র। আরেকজন রয়েছেন আবুল ফজলের আইনে আকবরী। এরপর রয়েছেন বাৎসায়নের কামশাস্ত্র। এই গ্রন্থগুলো উল্লেখযোগ্য। কৌটিল্যের অর্থশাস্ত্রে তৎকালীন সমাজের সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক অবস্থা আলোচনা করেছেন। বাৎসায়ন তার কামশাস্ত্র গ্রন্থে বিবাহ, পারিবারিক ও সমাজ জীবনের অপূর্ব চিত্র তুলে ধরেছেন। আল বেরুনি একজন পারস্যের পণ্ডিত। তিনি ভারতীয় জ্ঞান, বিজ্ঞান ও দর্শন পাঠের জন্য ভারতে আসেন। ভারতীয় সমাজের সংস্পর্শে তিনি ভারতীয় সমাজ সম্পর্কে ব্যাপক পর্যবেক্ষণ করেন। ভারতীয় সমাজ কাঠামো, বিশেষ করে হিন্দু সমাজ কাঠামো সম্পর্কে তিনি গভীর অন্তর্দৃষ্টি, সমাজতাত্ত্বিক আলোচনারই সূত্রপাত করেন। এগুলি চর্চা হচ্ছে পটভূমি সম্পর্কে তুমি সংক্ষিপ্ত ভাবে উপস্থাপন করো। বইয়ের যেভাবে লাইন টু লাইন হুবাহু যেখানে আছে এইভাবে না, মেন কথাগুলো দিবে থাকবে। হুবাহু বইতে যেখানে দাঁড়িয়ে দেওয়া তুমি সেখানে দাঁড়িয়ে দিবে, তাহলে হুবাহুবি তুমি বই থেকে লিখেছো, তুমি তোমার এই থেকে তুমি কি অর্জিত জ্ঞান নিলে, কিন্তু সেটা তুমি উপস্থাপন করবে। বইতে যদি 3 পেজ থাকে তোমাকে তো আর 3 পেজ লিখতে হবে না, তুমি পটভূমি সম্পর্কে প্রধান কথাগুলো তুমি তুলে ধরবে, যেহেতু পটভূমি পিছনের দিকেই আমাদের ফিরে তাকাতে হবে। এরপরে রয়েছে আবুল ফজলের আইনে আকবরী। এটা যখন প্রকাশিত হয় তখন মোগল সম্রাট আমলের বাংলাদেশ সহ ভারতের বিভিন্ন অঞ্চলের সমাজ, সম্পদ ও সামাজিক কর্মকর্ম সম্পর্কে চমকপ্রদ তথ্য জানা সম্ভব হয়। এরপর 1757 সালে পলাশীর যুদ্ধ জয়লাভের মাধ্যমে ভারতে ব্রিটিশ শাসনের সূত্রপাত ঘটে। কত সালে? 1757 সালে পলাশীর যুদ্ধে জয়লাভের মাধ্যমে ভারতে ব্রিটিশ শাসনের সূত্রপাত ঘটে। তার 100 বছর পর 1857 সালে কলকাতা, মাদ্রাজ, মুম্বাই শহরে 3টি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। তার কত বছর পর? 100 বছর পর। তার 1757 থেকে তার 100 বছর কত হবে? 1857 সালে কলকাতা, কোথায়? কলকাতা, মাদ্রাজ ও মুম্বাইতে 3টি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। কলকাতায় বিশ্ববিদ্যালয় স্থাপিত হওয়ার ফলে বাংলাদেশে প্রথম সামাজিক বিজ্ঞানের পঠন পাঠন ও গবেষণা শুরু হয়। এরপরে আসে 19 শতকে ইউরোপের পরিবর্তিত আর্থসামাজিক অবস্থার পটভূমিতে দার্শনিকদের বুদ্ধিবৃত্তির চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সময় ইউরোপে ব্যাপক মানসিক উৎকর্ষ সাধিত হয়। এই যুগকে তখন বলা হয় জ্ঞান বিকাশের যুগ। এই যুগে বিজ্ঞান ও প্রযুক্তির মানদণ্ডের রাজনীতি, অর্থনীতি, সমাজবিজ্ঞান চর্চার সূত্রপাত হয়।
এরূপে এই ধরনের সূত্রপাত, চিন্তাধারা সূত্রপাতের ফলে এক ধরনের বিশৃঙ্খলাও তৈরি হয়। তখন এই বিশৃঙ্খলা থেকে সমাজকে মুক্ত করে রাখার জন্য বা মুক্তকরণের জন্য একটি বিজ্ঞান ভিত্তিক চিন্তাধারা দেখা দেয় বা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে সমাজ গবেষণা করার কথা প্রকাশিত হয়। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে সমাজকে অধ্যয়ন করার চিন্তা ভাবনা শুরু হয়। সামাজিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে সেন্ট সাইমন মতামত দেন। সেন্ট সাইমন এবং অগাস্টফোর্ড এই দুজনই বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে একটি নতুন শাস্ত্র হিসাবে সমাজ বিজ্ঞানকে সমাজের কাছে নিয়ে আসার চিন্তা ভাবনা শুরু করেন। দেখি নতুন শাস্ত্র হিসাবে সমাজ বিজ্ঞান 1839 সালে আত্মপ্রকাশ করে। এরপর রয়েছে ভারতীয় সমাজ বিষয়ক চিন্তার বিকাশে, দেখবে তোমরা বইতে অধ্যাপক বিনয় কুমার সরকার, তার আমলটা 1887 থেকে 1947 গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি মূলত ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক। সমাজ বিষয়ক তার বিখ্যাত গ্রন্থ রয়েছে দ্য পজিটিভ ব্যাকগ্রাউন্ড অফ হিন্দু সোশ্যোলজি। এই গ্রন্থে তিনি ভারতবর্ষের প্রাচীন ইতিহাস থেকে শুরু করে ভবিষ্যৎ সমাজ গঠনের দিকে নজর রেখে উপমহাদেশের সমাজ চিত্র তুলে ধরেন। এরপর আরো অনেকে রয়েছেন সমাজ সম্পর্কে চিন্তা ভাবনা তাদের মধ্যে ছিল। তারা হলেন বিনয় ঘোষ, রেবতী বর্মন, A.R. দেশাই, রাধাকুমার মুখার্জি, গোপাল হালদার, মোজাফফর আহমেদ। বাংলাদেশের সমাজ বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞানের ক্ষেত্রে এরা গুরুত্বপূর্ণ অবদান রাখেন। যখন 1917 সাল আসলো, 1917 সালে গঠিত কলকাতা বিশ্ববিদ্যালয়ের কমিশনের সুপারিশ অনুসারে 1921 সালে বর্তমান বাংলাদেশের রাজধানী শহরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। তখন প্রথম উপাচার্য ছিলেন অধ্যাপক P.J. হার্টস। 1925-26 শিক্ষাবর্ষ থেকে দর্শনের BA অনার্স পর্যায়ের পাঠ্যসূচিতে সমাজ বিজ্ঞানের কিছু বিষয়বস্তু যুক্ত করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান শিক্ষাদানের এটি আনুষ্ঠানিক সূচনা। আর এভাবে বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার পটভূমি তৈরি হয়। এবার তুমি সংক্ষিপ্ত আকারে তুলে ধরবে, যেহেতু পটভূমি পিছনের কথা থাকবে এবং তারা যারা আরো চিন্তা ভাবনা করেছেন সমাজ সম্পর্কে, তাদের কি কি বই গ্রন্থ রয়েছে এবং এই বাংলাদেশি সমাজ বিজ্ঞান প্রতিষ্ঠিত কখন থেকে পড়ানো হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেগুলো একটু ইতিহাস তোমরা তুলে ধরবে। এটা হচ্ছে তোমার বাংলাদেশের সমাজ বিজ্ঞান চর্চার পটভূমি। এরপর আমরা আসবো সমাজ বিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা। এটা কিন্তু আমরা ফার্স্ট ইয়ারও পড়েছি, প্রথম বর্ষ থেকে আমরা প্রথম অধ্যায়ে এই সম্পর্কে আমরা জেনেছি। তেমন কোনো পার্থক্য নেই সেরকমই, শুধু এখন বাংলাদেশের প্রেক্ষাপটে সমাজ বিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা কি এটা আমরা জানবো। মূল বক্তব্য কিন্তু আগের মতোই, এখন আমরা দেখব বাংলাদেশে এই সমাজ বিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা কি। আগে জেনে জানি সমাজ বিজ্ঞান হচ্ছে সমাজ সম্পর্কিত বিজ্ঞান ভিত্তিক অধ্যয়ন। তাই সমাজ ও সমাজ জীবনের সার্বিক দিক সম্পর্কে জানার জন্য সমাজ বিজ্ঞান আমাদের বিশেষভাবে সাহায্য করে। সামাজিক জীবনকে সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ করতে হলে এবং সমাজের উন্নতি করতে
সমাজের সকল বিষয় সম্পর্কে সুষ্ঠু ধারণা থাকা প্রয়োজন। সেই কারণে প্রায় প্রত্যেক মানুষেরই সমাজ বিজ্ঞান সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন। যে কোনো সমাজই সমাজ বিজ্ঞানের গুরুত্ব অপরিসীম। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে সমাজ বিজ্ঞানের গুরুত্ব বিশেষভাবে উপলব্ধি করা যায়। বাংলাদেশের সমাজ বিজ্ঞান জানতে হলে বাঙালি সমাজ বিজ্ঞানীর প্রয়োজন সর্বপ্রথমে। তাই বাঙালি সমাজ বিজ্ঞান তৈরির জন্য প্রথমত সমাজ বিজ্ঞান পাঠের গুরুত্ব সবচেয়ে বেশি। বিভিন্ন ঘাত প্রতিঘাত ঐতিহাসিক পট পরিবর্তনের মধ্যে দিয়ে বাংলাদেশের সমাজ বিকাশ লাভ করেছে। বাংলাদেশের সমাজ কিভাবে গড়ে উঠেছে, কিভাবে বিকাশ লাভ করেছে, কিভাবে পরিবর্তিত হচ্ছে ইত্যাদি বিষয় জানতে হলে আমাদের অবশ্যই সমাজ বিজ্ঞান পাঠ করতে হবে। এই কথাগুলো তুমি তোমার মতো করেও তুমি সাজাতে পারো। এটা কারণ তুমি কেন সমাজ বিজ্ঞানটা পড়বে বা কেন সমাজ বিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা আছে, তুমি সেই সম্পর্কে তোমার মতামত নির্দেশকে যেটা যে কয়েকটি পয়েন্টের কথা বলেছি তুমি এখান থেকে বই থেকে তুমি পয়েন্ট করে তুমি নিতে পারো। তারপরে আমাদের দেশ ছোট হলেও এখানে সামাজিক বৈচিত্র্য কিন্তু অনেক। বিভিন্ন অঞ্চলের সাংস্কৃতিক বৈশিষ্ট্য, সামাজিক ইত্যাদি ইত্যাদি সামাজিক বাস্তবতা জানতে হলে সমাজ বিজ্ঞান পাঠ অপরিহার্য। তুমি এই বইটির যে পয়েন্ট গুলো আছে সেখানে তুমি পয়েন্ট করে, তোমাকে যদি 8টি লিখতে বলা হয় 8টি পয়েন্ট সাজাবে নির্দেশক অনুযায়ী। কখনো কোনো কিছু দেখে কিন্তু লিখবে না ইউটিউবে। আবারও এই কথাগুলো বলছি, তোমাদের নির্দেশনা অনুযায়ী তোমাদের সাজাতে হবে অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট একটি সৃজনশীল প্রশ্ন না, যে বিষয়ের মতো করে লেখা প্রবন্ধ আকারে বলা হয়েছে, তুমি নির্দেশক অনুযায়ী একটা একটা পাঠ সাজাবে, কিন্তু সৃজনশীলতার মনোভাব নিয়ে লিখবে বা সৃজনশীল এটা প্রশ্ন নয়। বাংলাদেশের সমাজে নানাবিধ সমস্যা রয়েছে, তাই আমরা জানি যে কোনো সমস্যার মূল কারণ হলো অর্থনৈতিক সমস্যা। যে কোনো সামাজিক সমস্যার মূল কারণ হচ্ছে অর্থনৈতিক সমস্যা, কিন্তু প্রকৃতপক্ষে সামাজিক সমস্যার মূলে নিহিত রয়েছে আরো অনেক সমস্যা। আমাদের গ্রামীণ কৃষিভিত্তিক সমাজ থেকে নগর সমাজের নানাবিধ সমস্যা সম্পর্কে জানতে হলে সমাজবিজ্ঞান পাঠ জরুরি। বাংলাদেশের সমাজে নানাবিধ সমস্যা সমাধান কল্পে এগুলো সঠিকভাবে চিহ্নিত করতে হবে, তারপর এগুলো কিভাবে সমাধান করা যায় তার জন্য সামাজিক গবেষণা চালাতে হবে। সমস্যা সমাধানের যে নীতিমালা না প্রয়োজন তার জন্য সমাজ বিজ্ঞানের জ্ঞান থাকা দরকার। এরপরে রয়েছে সমাজবিজ্ঞান সমাজের মানুষের জীবনযাত্রার প্রণালী, আচার আচরণ, রীতিনীতি, চালচলন নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা করে, তার জন্য সমাজবিজ্ঞান পাঠ প্রয়োজন। এছাড়া রয়েছে বাংলাদেশের সমাজের গতি প্রকৃতি কিরকম সেটা জানার জন্য সমাজবিজ্ঞান পাঠ আবশ্যক। সমাজের সদস্য হিসেবে মানুষের উচিত দায়িত্ব কর্তব্য সম্পর্কে সচেতন থাকা, আর সমাজ বিজ্ঞানী মানুষকে তার দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন করে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের সমাজের সদস্যদের কি ধরনের দায়িত্ব কর্তব্য পালন করতে হবে তা সমাজ বিজ্ঞানের মাধ্যমে আমরা জানতে পারি। বাংলাদেশের সমাজকে উন্নয়ন করতে হলে অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সামাজিক উন্নয়নকে ত্বরান্বিত করতে হবে। বর্তমানে যেসব উন্নয়ন পরিকল্পনা নেওয়া হচ্ছে সেই সাথে সমাজবিজ্ঞান জ্ঞান না থাকলে সমাজে এসবের বাস্তব রূপ দেওয়া সম্ভব হবে না। তাই সমাজবিজ্ঞানের জ্ঞান থাকা কিন্তু জরুরি। বর্তমানে বাংলাদেশের সামাজিক উন্নতি কল্পে ব্যবসা বাণিজ্য, রাজনীতি, সরকারি বেসরকারি বিভিন্ন সামাজিক
কার্যক্রম পরিচালিত হচ্ছে। এসব কার্যক্রমকে বাস্তবে রূপ দিতে এবং এর সফল প্রয়োগে সমাজবিজ্ঞানের জ্ঞান অপরিহার্য। এছাড়া বাংলাদেশে বিভিন্ন অংশে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর অবস্থান রয়েছে। এই সকল গোষ্ঠীর সংখ্যা কিন্তু প্রায় অর্ধ শতাধিক। এদের জীবনযাত্রা প্রণালীও স্বতন্ত্র। এদের অবস্থা সম্পর্কে জানতে হলে সমাজবিজ্ঞানের জ্ঞান থাকা প্রয়োজন। যে কোনো সমাজকে উন্নত করতে হলে জীবনের মূল্যবোধকে ব্যক্তির চরিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলতে হলে সমাজবিজ্ঞান পাঠের গুরুত্ব অনস্বীকার্য। তাই বাংলাদেশে আর্থসামাজিক প্রেক্ষাপটে এবং এর উন্নতিকল্পে সমাজের পূর্ণাঙ্গ পাঠ হিসেবে সমাজবিজ্ঞান পাঠের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিহার্য। এখানে এগুলো তোমাদেরকে পাঠ্য বইতে আলোচিত করা হয়েছে। এখান থেকে এভাবে পড়ে তুমি পয়েন্ট আকারে পয়েন্টগুলো তুমি তৈরি করতে পারো। যদি 8টি বলা হয় 8টি লিখে লিখে তুমি পয়েন্টে খুঁজে সেখানে তুমি বইতেও তুমি পয়েন্ট হিসাবে একটু নোট করে রাখলে 1 নাম্বার কোনটা 2 নাম্বার এভাবে তুমি দিতে পারো। কিন্তু বন্ধুদের কাছ থেকে দেখে লিখবে না, আর কেউ তোমার খাতায় অন্য কেউ লিখে দিবে না। এটা কিন্তু গুরুত্বপূর্ণ নির্দেশনা। আমরা পেলের সাথে সাথে এটা আমরা বাতিল করে দেব, তোমারই অ্যাসাইনমেন্ট বাতিল হয়ে যাবে। আর সঠিক সময়ে তোমাদের অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। আর অ্যাসাইনমেন্ট কখন কোন সপ্তাহে প্রকাশিত হয় এগুলো কিন্তু তোমরা ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারবে। এটা কিন্তু ওয়েবসাইটের মাধ্যমে জানতে হবে। সবসময় তোমাদের নেটে সংযুক্ত থাকতে হবে কখন কোন নির্দেশনা আসে। তার সাথে টিভির ব্রেকিং নিউজও দেখবে। যদি কোনো আপডেট নিউজ আসে পরীক্ষা সংক্রান্ত বিষয়ে তাহলে সেগুলো তোমরা দেখে নিবে। এরপরে আমাদের আলোচনা হবে বাংলাদেশের সমাজ বিজ্ঞানের বিকাশ ধারা। আমরা দেখেছি যে পটভূমি তৈরিতে অনেক চিন্তাবিদ, দার্শনিকগণ, মনীষীগণ অবদান রেখেছেন। এখন এই চর্চাগুলো আরো সামনে যারা বিকশিত করেছে সমাজ বিজ্ঞানকে আরো এগিয়ে নিয়ে গেছে এবং সমাজ বিজ্ঞানকে একটি স্বতন্ত্র বিজ্ঞান হিসাবে পৃথক হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করতে সমাজ বিজ্ঞানকে একটি পৃথক বিজ্ঞান হিসেবে প্রতিষ্ঠিত করতে যাদের অবদান রয়েছে তাদের কথা বলবো। এবং এইগুলো সমাজ বিজ্ঞান যে শুধু এখানেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সীমাবদ্ধ রয়েছে তা না, এর বাহিরেও সমাজ বিজ্ঞানের জ্ঞান প্রসারিত হয়েছে। জাতীয় কলেজ পর্যায়ের আছে যেগুলো, সেখানেও সমাজ বিজ্ঞানের জ্ঞান আহরণ করা হচ্ছে। এমনকি উচ্চ মাধ্যমিক পর্যায়েও সমাজ বিজ্ঞান বিষয়টি পড়ানো হচ্ছে। সেই সংক্রান্ত নিয়ে একটু আলোচনা করব। বিকাশ ধারা, ডেভেলপমেন্ট স্টেজেস অফ সোশিয়োলজি ইন বাংলাদেশ। আমরা আগে জেনেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গোড়ার দিকে দর্শন বিভাগের সাথে সমাজ বিজ্ঞানের পঠন পাঠন করা হতো। 40-এর দশকের শুরুতে রাষ্ট্রবিজ্ঞানের অধীনে সমাজ বিজ্ঞানের শিক্ষাদানের ব্যবস্থা করা হয়। পরবর্তীতে রাষ্ট্রবিজ্ঞানকে অর্থনীতির পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়। 1935 সালে ভারত শাসনের আইনের ফলশ্রুতিতে 1938 সালে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ একটি পৃথক বিজ্ঞান হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। এতে করে বাংলাদেশের সমাজ বিজ্ঞান পঠন পাঠন পথ সুগম হয়। 39-40 শিক্ষাবর্ষে রাষ্ট্রবিজ্ঞানের যে পাঠ্যসূচি প্রণীত হয় তার পঞ্চম পত্রটি ছিল এলিমেন্টস অফ সোশিয়োলজি। এই বিষয়টি একটি স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজ বিজ্ঞানকে প্রতিষ্ঠার পটভূমি প্রস্তুত করতে 1921 সন থেকে 1956 সন পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বহু জ্ঞানী শিক্ষক ও অন্যান্য বিদ্বান ব্যক্তির সমাজ চিন্তামূলক অনেক মূল্যবান নিবন্ধ ও পুস্তক প্রকাশনা এবং বিভিন্ন সেমিনারের বিভিন্ন মননশীল প্রবন্ধ পাঠ এক গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
বাংলাদেশের সামাজিক ইতিহাস রচনায় এবং সমাজচিন্তার বিকাশে বিভিন্ন শিক্ষকদের অসংখ্য গবেষণা গ্রন্থ গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এগুলোর মধ্যে বাংলা বিভাগের অধ্যক্ষ হরপ্রসাদ শাস্ত্রীর লোকায়েত ও ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা ভাষার ইতিবৃত্ত, ইতিহাস বিভাগে ডক্টর রমেশচন্দ্র মজুমদারের এনশিয়ান্ট ইন্ডিয়ান সিভিলাইজেশন অ্যান্ড কালচার, হিস্ট্রি অফ বেঙ্গল, অধ্যাপক হরিদাস ভট্টাচার্যের রিলিজিয়ন অ্যান্ড রিলিজিয়ন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক অজিত কুমার সেনের দ্য ব্যাকগ্রাউন্ড অফ হিন্দু পলিটিক্যাল থট, অধ্যাপক এ.কে. নাজমুল করিমের চেঞ্জিং সোসাইটি ইন ইন্ডিয়া এন্ড পাকিস্তান উল্লেখযোগ্য। 1949-50 সনে নাজমুল করিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের খণ্ডকালীন লেকচারার ছিলেন। পরের বছর তিনি পূর্ণকালীন লেকচারার হন। অজিত কুমার সেন এবং নাজমুল করিমের উভয়ের সমাজ বিজ্ঞানকে একটি স্বতন্ত্র বিজ্ঞান হিসাবে প্রতিষ্ঠা করার প্রয়াস চালান। 1950 সালে প্রখ্যাত ফরাসি প্রফেসর লেভি স্ট্রস বাংলাদেশের সমাজ বিজ্ঞান পঠন পাঠনের সম্ভাব্যতা যাচাই উদ্দেশ্যে ঢাকায় আসেন এবং পার্বত্য চট্টগ্রাম পরিদর্শন করেন। তার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অজিত কুমার সেন ও নাজমুল করিম দেখা করেন এবং সমাজ বিজ্ঞানকে পৃথক বিভাগ হিসেবে পরিচয় করার ক্ষেত্রে ইউনেস্কোর সাহায্য সহযোগিতা প্রত্যাশা করেন। এরই ফলশ্রুতিতে 1957-58 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান একটি স্বতন্ত্র বিজ্ঞান হিসাবে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে। তাহলে যদি বলা হয় বাংলাদেশের সমাজ বিজ্ঞানের জনক যদি বলা হয় প্রাণপুরুষ, তাহলে আমরা নাজমুল করিমকেই জানি। এটা বাংলাদেশে সমাজ বিজ্ঞানের প্রাণপুরুষ, বাট সমাজ বিজ্ঞানের জনকের কথা বলা হয়নি। জনকের জনক তো ফরাসি সমাজ বিজ্ঞানী অগাস্ট কোট, কিন্তু বাংলাদেশে এই সমাজ বিজ্ঞানকে আরো বিকশিত করতে তার যে অবদান, তিনি যে প্রথম উদ্যোগ নিয়েছেন ডক্টর এ.কে. নাজমুল করিম, আবুল কালাম নাজমুল করিম সংক্ষেপে বলা হয়। দেখো তার একটি ছবি এখানে দেওয়া আছে। এভাবে নাজমুল করিম যখন ছিলেন তারপরে আরো অনেক শিক্ষক এই বিভাগে শিক্ষকতা করে গিয়েছেন। সমাজবিজ্ঞান বিষয়ের বিকাশের পথকে সুগম করতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ বিভিন্ন সেমিনারের আয়োজন করেন। এছাড়া শিক্ষকগণ শিক্ষাদানের সাথে সাথে বিভিন্ন গবেষণা ও প্রকাশনার কাজেও নিজেকে নিয়োজিত রাখেন, যা সমাজবিজ্ঞান বিকাশকে ত্বরান্বিত করে। এক্ষেত্রে ডক্টর নাজমুল করিমের একটি বাংলা অনুবাদ বই রয়েছে অনুবাদ করা, সেটা হচ্ছে সমাজবিজ্ঞান সমীক্ষণ। এটি বিশেষভাবে উল্লেখযোগ্য। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে 1969 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ আত্মপ্রকাশ করে এবং 1970 সালে এর বিষয়ে সম্মান কোর্স চালু হয়। এরপর 1970 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমাজতত্ত্ব একটি স্বতন্ত্র বিভাগ হিসেবে স্বীকৃতি লাভ করে। সেখানে আবার সমাজ বিজ্ঞানকে বিজ্ঞান না বলে সমাজতত্ত্ব বলা হয়েছে নামকরণ। একই সমাজতত্ত্ব সমাজবিদ্যা সমাজবিদ একই, তবে অধিকতর গ্রহণযোগ্য শব্দকে বেছে নেওয়ার হিসাবে সমাজ বিজ্ঞানকেই ধরা হয়েছে। তারপরে এছাড়া 1986 সালে জগন্নাথ কলেজে স্নাতকোত্তর পর্যায়ে সমাজবিজ্ঞান চালু হয়। বর্তমানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় সহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজগুলোতে সমাজবিজ্ঞান স্বতন্ত্র বিভাগ হিসেবে স্বীকৃতি পেয়েছে এবং সমাজবিজ্ঞান চর্চা চলছে। এসব কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী ভর্তি হয়ে সমাজবিজ্ঞানের জ্ঞান লাভ করেছে। বাংলাদেশে সমাজবিজ্ঞানকে আরো সম্প্রসারিত করতে অধ্যাপক নাজমুল করিমের অবদান ছাড়াও আরো যারা রেখেছেন তাদের মধ্যে হলেন অধ্যাপক এফআর খান, আফসার উদ্দিন, ডক্টর রঙ্গলাল সেন, অধ্যাপক আনারুল্লাহ চৌধুরী, কে এম সাদ উদ্দিন, অনুপম সেন, তারপর ইমাম আলী, মোকাররম হোসেন, এইচ এম মোস্তাফিজুর রহমান প্রমুখ উল্লেখযোগ্য। বর্তমানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য সামাজিক গবেষণামূলক প্রতিষ্ঠানে সমাজবিজ্ঞান বিষয়ে প্রচুর গবেষণার কাজ করছে।
সমাজবিজ্ঞানের জনপ্রিয়তা গ্রহণযোগ্যতা সামাজিক বিজ্ঞানের অন্যান্য শাখার তুলনায় ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এভাবে দিন দিন এই সমাজ বিজ্ঞানের বিকাশ ধারা এগিয়ে যাচ্ছে। এরকম ভাবে তোমরা একটু উপস্থাপন করবে যে বিকাশ ধারা কিভাবে লিখতে হয়, বিকাশ আরো যারা সমাজ বিজ্ঞানকে বিকশিত আরো সামনের দিকে গিয়ে যারা আরো আরো উন্নতি করতে আরো ত্বরান্বিত করতে বা বিকশিত করতে যে সমাজ বিজ্ঞান এগুলো অবদান রেখেছেন তাদের নাম উল্লেখ করবে। যেভাবে বললাম বইয়ে তো অনেক পেজ লেখা থাকে, তোমার মেন কথাগুলো এই লেখার উঠে আসবে। হুবহু বইতে যেখানে দাঁড়িয়ে দিয়েছে সেভাবে না, তোমরা তো জানলে বিকাশ ধারা কিভাবে বইতে আছে সেখানে তথ্যগুলো নিয়ে তুমি তোমার মতো করে সাজাও, মানুষকে দেখে নয়। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আশা করি তোমাদের এই নির্দেশনা তোমরা মেনে চলবে। আর যারা শুনতে পাওনি বা অনলাইনে যুক্ত হতে পাওনি তারা বন্ধুদের কাছে শেয়ার করবে। ধন্যবাদ সকলকে।